একটু খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের লাইন, যে লাইনটাকে আমরা প্রোটেকশন দিব। সো এই লাইনের সাথে আমাদের সিরিজে সিটি কানেক্টেড এবং প্যারালালি পিটি কানেক্টেড। সো সিটি পিটি পরে আমাদের সিটি পিটি কানেকশন আসবে কোথায়? রিলেতে। রিলে কি একটা কন্ডিশনাল সুইচ। সো যখন সিগন্যালটা আসবে তখন তার কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, এটা ধরো একটা 5 এম্পিয়ার এর কারেন্ট সেটিংস হচ্ছে এই রিলের 5 এম্পিয়ার। তার মানে 5 এম্পিয়ার যখন কারেন্ট আসবে তখন যে তার কন্টাক্ট, এটা হচ্ছে গিয়ে তার নরমালি ওপেন কন্টাক্ট। সো এই ওপেন কন্টাক্টের পজিশন চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? ক্লোজ হয়ে যাবে। সো নরমালি ওপেন কন্টাক্ট ক্লোজ হয়ে যাবে। সো ক্লোজ হয়ে গেলে এই ক্লোজ সার্কিটটা আমরা একটু খেয়াল করি। এই ক্লোজ সার্কিটের সাথে কি আছে? একটা কানেক্টেড ব্যাটারি কানেক্টেড আছে। এই ব্যাটারির সাথে আমাদের একটা অক্সিলারি কন্টাক্ট আছে। অক্সিলারি কন্টাক্টের কাজটা পরে বলতেছি আমরা। অক্সিলারি কন্টাক্ট আছে, অক্সিলারি কন্টাক্টের পরে কি কানেক্টেড? আমাদের এই সার্কিট ব্রেকারের যে ম্যাগনেটিক কয়েল, যেটাকে আমরা কি বললাম হাই ভোল্টেজ লাইনে ট্রিপ কয়েল বললাম, সেই ট্রিপ কয়েলটা এটার সাথে ব্যাটারির সাথে কানেক্টেড। সো যখনই আমাদের রিলে কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে তখনই ব্যাটারি থ্রুতে আমাদের ট্রিপ কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে। আর ট্রিপ কয়েল যদি এনার্জাইজড হয়ে যায় তাহলে আমাদের সার্কিট ব্রেকার কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের এর অ্যাক্রসে আর্ক ফর্মেশন হবে। আর্কটাকে ইন্টারাপশন করব, তারপর আমাদের ফল্ট কারেন্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখো খেয়াল করে, এই যে লাইন কারেন্ট, এই লাইন কারেন্টের ম্যাগনিটিউড তো অনেক হাই, ঠিক আছে? যখন এটা ফল্ট হবে তখন ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড তো অনেক হাই। এই কারেন্টটা কিন্তু আমাদের ট্রিপ কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে না। সো আমাদের ট্রিপ কয়েলটা প্রোটেক্টেড থাকতেছে। আমাদের সার্কিট ব্রেকার দিয়ে আমরা প্রোটেকশন দিচ্ছি কার? লাইনের প্রোটেকশন বা লোডের প্রোটেকশন দিচ্ছি। বাট সার্কিট ব্রেকারেরও তো প্রোটেকশন দরকার আছে। যেহেতু এই হাই কারেন্টটা যদি আমাদের ট্রিপ কয়েলের ভিতর দিয়ে যায়, ট্রিপ কয়েলটাও ড্যামেজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে হাই কারেন্ট আমাদের লাইনে যাচ্ছে, সেই কারেন্টটাকে সেন্স করে সেই কারেন্টটাকে আমরা কমাচ্ছি। ফর এক্সাম্পল, লাইনে কারেন্ট যাচ্ছে 1000 অ্যাম্পিয়ার, সিটি রেশিও যদি 1000/1 হয় তাহলে আমাদের এখানে মাত্র 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো এখন লাইন কারেন্ট যদি বেড়ে, এবং আমরা কি বললাম যে রিলের সেটিংসটা দেওয়া করলাম কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে লাইন কারেন্ট যখন 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, লাইন কারেন্ট যখন 1000 অ্যাম্পিয়ার যাচ্ছে, সিটি রেশিও 1000/1 হওয়ার কারণে এখানে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। সো 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে রিলে অপারেট করবে না। কেন অপারেট করবে না? কারণ তার সেটিংস আছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার নিচে তো সে অপারেট করবে না। কিন্তু যদি ফল্ট হয়, ফল্ট হওয়ার পরে কারেন্টের ম্যাগনিটিউড যদি অনেক বেশি হয়ে যায়, 5 টাইমসেরও বেশি হয়ে যায়, তাহলে কি হবে? 5000 অ্যাম্পিয়ার যায়, এখানে যে 5000 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার ক্লোজ হয়ে যাবে। সো ব্যাটারি থ্রুতে ট্রিপ কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে। সো সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। সো এখন কারেন্টের ভ্যালু যদি 5000 থেকে বেড়ে 20000ও হয়, 20 কিলো অ্যাম্পিয়ারও কারেন্ট যদি যায়, সেক্ষেত্রেও আমাদের সেন্স করবে, সিটি সেন্স করে 20 অ্যাম্পিয়ার কারেন্ট দিবে। সেই 20 অ্যাম্পিয়ার কারেন্টেও রিলে কন্টাক্ট ক্লোজ হয়ে যাবে এবং ট্রিপ কয়েল এনার্জাইজড হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখো, যে হাই কারেন্ট যাক, 5000 যাক, 20000 যাক, যে কারেন্টই যাক না কেন, আমাদের রিলে কন্টাক্ট যতবার ক্লোজ হচ্ছে ততবার কিন্তু ট্রিপ কয়েলটা এনার্জাইজড হচ্ছে, এবং ট্রিপ কয়েলের ভিতর দিয়ে কিন্তু সব সময় একই অ্যামাউন্টের কারেন্টই যাচ্ছে। এটার ভিতর দিয়ে কিন্তু কখনোই হাই কারেন্ট যাবে না। এখানে কারেন্টের ভেরিয়েশন যাই থাকুক, আমাদের ট্রিপ কয়েলের ভিতর দিয়ে সব সময় একই ভ্যালুর কারেন্ট যাচ্ছে। সেই কারেন্টের ভ্যালুটা কত? এই ব্যাটারির ভোল্টেজ, যেটা নরমালি 110 ভোল্ট হয়ে থাকে, ডিভাইডেড বাই এই ট্রিপ কয়েলের রেজিস্ট্যান্স। সো এই কারেন্টটাই কিন্তু আমাদের এই ট্রিপ কয়েলের ভিতর দিয়ে সব সময় পাস করবে। সো আমাদের সার্কিটটা সব সময় প্রোটেক্টেড থাকবে, ঠিক আছে? সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, আমার যদি একটা সার্কিটে মানে আমার রিকোয়ার্ড সার্কিট ব্রেকার প্রয়োজন 50 এম্পিয়ারের করসপন্ডিং এ, ওই জায়গায় যদি স্যার আমি 150 এম্পিয়ারের করসপন্ডিং এ একটা আমি সার্কিট ব্রেকার লাগাই, তাহলে কি যদি কোনো ফল্ট হয় তাহলে কি আমার সার্কিট ব্রেকারের স্যার ইয়াটা কন্ট্যাক্টটা কি নিচে নামবে, মানে ট্রিপ করবে কিনা ওইটা স্যার জানতে 50 চাচ্ছিলাম। অ্যাম্পিয়ার লোডে যদি তুমি 150 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাও, তাহলে প্রথম যে প্রবলেমটা তোমার হবে, 50 অ্যাম্পিয়ার থেকে 150 অ্যাম্পিয়ার পর্যন্ত সে প্রোটেকশন দিবে না, ঠিক আছে? সে ওভারলোড, যদি তুমি 150 অ্যাম্পিয়ার এর সার্কিট রেটিং এর সার্কিট ব্রেকার লাগাও। সো 50 অ্যাম্পিয়ারের যদি লোডকে প্রোটেকশন দিতে হয়, তাহলে 50 অ্যাম্পিয়ারের ওভারলোড মার্জিন রেখে তারপরে তোমাকে সেখানে সার্কিট ব্রেকার পুট করতে হবে। বোঝা গেছে? তাহলে তো স্যার আমার যদি কোনো ফল্ট হয় তাহলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না। না, ফল্ট কারেন্টের এদিকে সব, ম্যাগনিটিউডটা যদি 100 অ্যাম্পিয়ারও হয় তাহলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না, তোমার যদি 150 অ্যাম্পিয়ারের রেটিং হয়। তাহলে স্যার আমার ডিভাইসের সব ড্যামারেজ হ্যাঁ, হবে, ড্যামেজ কিন্তু হবে। আমার জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই স্যার হ্যাঁ বলো। রিলেটা কি স্যার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মতো কাজ করে? না, এখানে শুধুমাত্র রিলে, এটা হচ্ছে গিয়ে আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে কারেন্ট সেন্স করে অপারেট করে। এটা একটা ওভার কারেন্ট রিলে। যদি ওভার কারেন্ট সেন্স করে অপারেট করে তাহলে এখানে শুধু সিটি কানেকশন থাকবে।
ঠিক আছে, সিটি কানেকশন থেকে রিলেতে যাবে। যেমন আমি বললাম যে এই রিলের অপারেটিং কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এর মানে কি 5 অ্যাম্পিয়ার কারেন্টে সে অপারেট করে, তার মানে সেন্স করতেছে কি কারেন্ট, কার থ্রুতে সেন্স করতেছে, সিটি থ্রুতে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সেন্স করে সে অপারেট করতেছে। কিন্তু আমি যদি বলতাম এটা একটা ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ রিলে, তখন আমাদের এখানে পিটি লাগতো বা পোটেনশিয়াল ট্রান্সফরমার লাগতো, তখন সেটা ভোল্টেজ সেন্স করে অপারেট করতো, তখন আর সিটি লাগতো না। আর যদি আমি বলি করে অপারেট করতেছে লাইনের পাওয়ার, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, সিটিও লাগবে, পিটিও লাগবে। তার মানে আমাদের রিলের মধ্যে কি লাগবে সেটা ডিপেন্ড করতেছে এটা কি টাইপের রিলে। যদি ওভার কারেন্ট রিলে হয় তাহলে এটা সিটি লাগবে, যদি ওভার ভোল্টেজ আর আন্ডার ভোল্টেজ রিলে হয় তাহলে পিটি লাগবে, আর যদি পাওয়ার সেন্স করে অপারেট করে তাহলে সিটি পিটি দুইটাই লাগবে। এরপর আচ্ছা আচ্ছা, যে এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? স্যার এই সার্কিট ব্রেকারের মধ্যে কি ম্যাগনেটিক কয়েলটা নাই, মানে ওটা কি ম্যাগনেটিক কয়েলটাকে এখানে আমরা বলতেছি ট্রি কয়েল। ঠিক আছে, স্যার ওইটা তো ইন্টারনালি থাকবে না, এটা কি আলাদা করে দেওয়া হয়েছে? হ্যাঁ এটা আলাদা, সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল এখানে সেপারেট করে দেওয়া আছে, এটা একসাথে না, এটা সিরিজে কানেক্টেড না। মিনিয়েচার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, সিরিজে কানেক্টেড, কিন্তু এটা কিন্তু সিরিজে কানেক্টেড না। এই সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটা আলাদাভাবে ব্যাটারি থ্রুতে, রিলের কন্ট্যাক্টের থ্রুতে কানেক্টেড থাকবে। বোঝা গেছে? এখন আসো অক্সিলারি কন্ট্যাক্টের কাজটা কি। এখন মনে করো যে সার্কিট ব্রেকার যখন ট্রিপ করলো, ট্রিপ করলে কি হবে, আমি অপারেশনটা একবার দেখাই, তারপর অক্সিলারি কন্ট্যাক্টের কাজটা বলতেছি। ফার্স্টে কি হচ্ছে, সিকোয়েন্স অফ অপারেশন গুলো দেখো, স্টেপ গুলো ফলো করো। ফার্স্টে হচ্ছে ফল্ট অকার্স, সো ফল্ট হলো, ফল্ট হলে কি হবে, কারেন্টের ম্যাগনিটিউড বাড়বে, কারেন্টের ম্যাগনিটিউড বাড়লে কি হবে, রিলে সেন্স করবে, তার মানে কারেন্টটা রিলেতে আসতেছে, সো রিলে সেন্স করতেছে। রিলে কন্ট্যাক্ট আগে কি ছিল, ওপেন ছিল, এখন কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। সো রিলে সেন্স দ্য ফল্ট এন্ড ক্লোজ দ্য ট্রিপ সার্কিট, সো সার্কিটটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে কি হবে, ট্রিপ কয়েলটা এনার্জাইজড হয়ে গেল, সো এই যে ট্রিপ কয়েলটা এনার্জাইজড হয়ে গেল, সো এনার্জাইজ দ্য ট্রিপ কয়েল এন্ড আনল্যাচ দ্য স্প্রিং। সো আনল্যাচ কি কিভাবে করছে, ট্রিপ কয়েল এনার্জাইজড হয়ে গেলে আমাদের মেকানিক্যাল সাপোর্টটা সরে যাচ্ছে, সো আনল্যাচ হয়ে যাচ্ছে, সো মুভিং কন্ট্যাক্টের স্প্রিংটা ফ্রি হয়ে যাচ্ছে, সো আমাদের সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে যে মুভিং কন্ট্যাক্ট, এটা ফিক্সড কন্ট্যাক্ট, সো মুভিং কন্ট্যাক্ট ওপেন হয়ে যাচ্ছে কিসের জন্য, স্প্রিং এর রেস্ট্রেনিং ফোর্সের কারণে, সো ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, contact starts to apart and arc is drawn between the contacts of circuit breaker, so circuit breaker এর এক হচ্ছে arc formation হবে, সো আর্কটাকে ইন্টারাপশন করব। হাই ভোল্টেজ লাইনে আমরা আর্কটাকে ইন্টারাপশন করি when the fault AC current becomes zero, AC কারেন্ট যখন জিরো তখন আমরা ফল্টটাকে ইন্টারাপশন করি। ঠিক আছে, এর মানেটা কি, এই যে আর্ক, এই যে আর্কিং কারেন্টটা যে ডেভেলপ করলো, এটা কি নেচারের, এটা তো ফল্ট কারেন্ট, এই ফল্ট কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট। সো এসি কারেন্ট হলে আমরা জানি যে এসি কারেন্টটা এরকম ভ্যারি করে, ঠিক আছে। সো আমাদের যখন ভ্যারি করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইকেল যদি আমরা কনসিডার করি, এতটুকু একটা সাইকেল যদি কনসিডার করি, এই পয়েন্টে এট টি ইকুয়াল টু জিরোতে আই ইকুয়াল টু কিন্তু জিরো, আবার টি ইকুয়াল টু পাই এ আই ইকুয়াল টু কিন্তু জিরো, টি ইকুয়াল টু টোয়াইস পাই এ আই ইকুয়াল টু কিন্তু জিরো। তার মানে এক সাইকেল মানে হচ্ছে 50 হার্টজ, তাই না, সরি 50 হার্টজ মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে 50 হার্টজ, 50 হার্টজ মানে হচ্ছে 50টা সাইকেল, তার মানে এক সেকেন্ডে আমাদের 50 বার 50টা সাইকেল আমরা পাবো। সো 50টা সাইকেলের মধ্যে এক সাইকেলে দেখো আই ইকুয়াল টু জিরো হচ্ছে কিন্তু 2 বার, এই পয়েন্টে একবার, এই পয়েন্টে একবার। সো এরপর এটা হচ্ছে কি আরেকটা সাইকেলের শুরু, তার মানে এখানেও কিন্তু আই ইকুয়াল টু জিরো হচ্ছে 2 বার। সো এক সেকেন্ডে আমাদের আই ইকুয়াল টু জিরো হচ্ছে কতবার, 50 ইন্টু 2, তার মানে 100 বার কিন্তু আই ইকুয়াল টু জিরো হচ্ছে। তো আই ইকুয়াল টু যখন জিরো হচ্ছে, আই ইকুয়াল টু জিরো মানে কি, এখানে কিন্তু কোনো কারেন্ট নাই, ঠিক আছে। আই ইকুয়াল টু পজিটিভ যখন, তখন কিন্তু কারেন্ট বিল্ড আপ হচ্ছে, আবার আই ইকুয়াল টু জিরো মানে কিন্তু এখানে কোনো কারেন্ট নাই, আবার আই ইকুয়াল টু যখন নেগেটিভ, তখন নেগেটিভ সাইকেল আমাদের আর্কটা বিল্ড আপ করতেছে। সো আমরা কি বলতেছি, আর্ক ইজ এক্সটিংগুইশড, আর্কটাকে নিভানো হবে কোথায়, এট দ্য ইনস্ট্যান্ট when the AC current becomes zero, সো এই পয়েন্টে, এই জিরো পয়েন্টে, সো এই আই ইকুয়াল টু জিরো অথবা এই আই ইকুয়াল টু জিরো। সো এক সেকেন্ডে আমাদের 100 বার কিন্তু আই ইকুয়াল টু জিরো হচ্ছে। সো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই একটা জিরো ক্রসিং ডিটেক্টর লাগবে, যে জিরো ক্রসিং ডিটেক্টরটা আই ইকুয়াল টু জিরো পয়েন্টটা ডিটেক্ট করবে। যেই ডিটেক্ট করবে সেখানে কিন্তু খুবই অল্প সময়ের জন্য কিন্তু আমাদের আর্কটা নিভে যাবে, ঠিক আছে। সো সেই সময় আমাদের কি করতে হবে, আর্কটাকে ইন্টারাপশন করতে হবে। সো আর্কটাকে ইন্টারাপশন করার পরে আমাদের ফল্ট কারেন্টটা ক্লিয়ার হবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা,
এখন ফাইনালি আসো অক্সিলারি কন্ট্যাক্ট কাজটা কি। সো অক্সিলারি কন্ট্যাক্টটা হচ্ছে গিয়ে আমাদের সার্কিট ব্রেকারের একটা অ্যাডিশনাল কন্ট্যাক্ট। সার্কিট ব্রেকারের ভিতরে দুই ধরনের কন্ট্যাক্ট থাকে, একটাকে আমরা বলি মেইন কন্ট্যাক্ট আর একটাকে আমরা বলি অক্সিলারি কন্ট্যাক্ট। মেইন কন্ট্যাক্টটা সার্কিট ব্রেকারের সাথে লাইনের সাথে সিরিজে কানেক্ট, এই যে লাইন দেখতেছো সেটার সাথে সিরিজে কানেক্টেড থাকবে, অর্থাৎ ফল্ট কারেন্ট বলো, লোড কারেন্ট বলো, যে কারেন্টই বলো না কেন, এটা সরাসরি এই কন্ট্যাক্টটা কারেন্টটাকে কন্ডাক্ট করবে। আর অক্সিলারি কন্ট্যাক্টটা হচ্ছে গিয়ে অ্যাডিশনাল কন্ট্যাক্ট, যে কন্ট্যাক্টটার কাজ হচ্ছে যখন সে ট্রিপ করবে, অর্থাৎ যদি ফল্টি কন্ডিশনে যখন সে ট্রিপ করবে তখন তার স্টেটটা চেঞ্জ হয়ে যায়। স্টেট চেঞ্জ হয়ে যাওয়া মানে তার ভিতরে যদি নর্মালি ওপেন কন্ট্যাক্ট থাকে সেটা ক্লোজ হয়ে যাবে, এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থাকলে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যে অক্সিলারি কন্ট্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনসি কন্ট্যাক্ট। এনসি কন্ট্যাক্ট মানে নর্মালি ক্লোজ। সো নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা আমাদের ট্রিপ কয়েলের সাথে সিরিজে কানেক্ট করছি আমরা। সো ট্রিপ কয়েলের সাথে সিরিজে কানেক্ট করার অর্থ হচ্ছে যখন এটা ফল্ট হলো, ফল্ট কারেন্টের সাথে সার্কিট ব্রেকার কি হবে, ট্রিপ করার সাথে সাথে আমাদের এই ট্রিপ কয়েলে কানেক্ট করাটাও বন্ধ হয়ে যাবে। খেয়াল করে দেখো যে রিলে কন্ট্যাক্ট ক্লোজ, বাট কিন্তু সার্কিট ব্রেকারের কানেক্ট বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের কোথাও কোনো কারেন্ট নাই, আমাদের লাইনেও কারেন্ট নাই, আমাদের ট্রিপ কয়েলেও কারেন্ট নাই, মানে সব জায়গায় আমাদের কারেন্টটা কি হয়ে গেছে, আইসোলেটেড হয়ে গেছে। এটা কি বুঝতে পারছো? স্যার আরেকবার স্যার। আচ্ছা, অক্সিলারি অক্সিলারি হ্যাঁ, কখন এটা অফ হয়ে যাবে? অক্সিলারি কন্ট্যাক্টের কাজটাকে আরেকবার রিপিট করতেছি আমি। অক্সিলারি কন্ট্যাক্টটা কাজ করবে কখন, যখন ফল্ট হবে, ট্রিপ করবে। সো ট্রিপ করার সাথে সাথে এর কন্ট্যাক্ট পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমাদের রিলের ক্ষেত্রে আমরা কি বললাম, রিলে সেন্স করতেছে কারেন্টের থ্রুতে। এই যে আর অক্সিলারি কন্ট্যাক্টের ট্রিপ কয়েল যখন এনার্জাইজড হবে, সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার সাথে সাথে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে মেইন কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, আর অক্সিলারি কন্ট্যাক্ট যদি থাকে তার পজিশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? সো সেন্স করতেছে ট্রিপ কয়েল এনার্জাইজ যখন হবে তখন এই দুইটা কাজ হবে। একটা হচ্ছে কি, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, অক্সিলারি কন্ট্যাক্ট যদি নর্মালি ওপেন থাকে ক্লোজ হয়ে যাবে, আর ক্লোজ থাকলে ওপেন হয়ে যাবে। স্যার এটা কি বোঝা অক্সিলারি গেছে? কন্ট্যাক্টটা ক্লোজ থাকলে স্যার সমস্যা কি? ক্লোজ থাকলে সমস্যা হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কোথাও যেন কোনো কারেন্ট না থাকে। আমাদের তো ট্রিপ কয়েলে আননেসেসারি কারেন্ট করার দরকার নেই। তো আমি সার্কিট ব্রেকারকে কি আবার কন্ট্যাক্টটা ক্লোজ করতে পারবো ট্রিপ কয়েল যদি সবসময় এনার্জি থাকে? স্যার ট্রিপ কয়েল এনার্জাইজড হলে কি হবে, সার্কিট ব্রেকারটাকে বারে বারে ওপেন হয়ে যাবে। সো সার্কিট ব্রেকারকে মানে রিক্লোজ করতে পারবে না। সো অক্সিলারি কন্ট্যাক্টের কাজটা হচ্ছে সার্কিট ব্রেকারটা যখন ট্রিপ করলো, ট্রিপ করার সাথে সাথে হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেল, আমাদের লাইনও ডিসকানেক্টেড হয়ে গেল, ট্রিপ কয়েলও ডিসকানেক্টেড হয়ে যাবে। করতে পারো সেটা হচ্ছে কি, আমাদের লাইন যখন ডিসকানেক্টেড হয়ে গেল তখন তার সিটি সেন্স হবে না, সিটি সেন্স না করবে, তাহলে তো আমাদের এই জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট আবার অ্যাডিশনাল দরকার। আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? এটাই স্যার জিজ্ঞাসা করতেছি। এটা কি আচ্ছা। সো এখন এই সিটিটা যদি কারেন্টই সেন্স না করে তাহলে তো রিলে আবার আগের পজিশনে ব্যাক করবে, অর্থাৎ নরমালি ওপেন কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে, তাহলে তো আবার অক্সিলারি কন্ট্যাক্টের কাজ নাই। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন ট্রিপ কয়েল এনার্জাইজড হলো, ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার সাথে সাথে কিন্তু সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে ঠিকই, কিন্তু তার অ্যাক্রসে কি হচ্ছে, আর্ক ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, সো আর্কটাকে আমাদের ইন্টারাপশন করতে হবে। আর্কটাকে ইন্টারাপশন আমরা কোথায় করব, বললাম i = 0 তে। সো আমাদের যত দ্রুত সম্ভব, ঠিক আছে, আমরা যত দ্রুত সম্ভব i = 0 তে আমাদের আর্কটাকে ইন্টারাপশন করতে হবে। কিন্তু এই যে i = 0, এই i = 0 পয়েন্টে ইন্টারাপশন করার সময় 1 থেকে 2 সাইকেল বা 3 সাইকেল চলে যেতে পারে। ঠিক আছে, সো এইটুকু সময় কি হবে, এইটুকু সময় কিন্তু রিলে কন্ট্যাক্টটা ক্লোজ থাকবে, যেহেতু কারেন্টটা স্টিল ফ্লো করতেছে। সো স্টিল কিন্তু ট্রিপ কয়েলটা এনার্জাইজড অবস্থাতেই থাকবে। সো আর অক্সিলারি কন্ট্যাক্টটা কি, ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার সাথে সাথে কিন্তু অক্সিলারি কন্ট্যাক্টটা ওপেন হয়ে গেল। সো আমাদের কিন্তু এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে গেল। তার মানে আমাদের ট্রিপ কয়েলের ভিতর দিয়ে কিন্তু বেশিক্ষণ কারেন্ট যাচ্ছে না, ট্রিপ কয়েলের ভিতর দিয়ে কিন্তু ইনস্ট্যান্টলি কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? স্যার আর্ক ফরমেশনটা কোথায় হবে বললেন? আর্কটা কোথায় ফরমেশন হবে বলো? স্যার ট্রিপল দিয়ে তো স্যার খুবই অল্প কারেন্ট যাবে না স্যার, এখানে আর্ক ফরমেশন ট্রিপ কয়েলের ভিতর দিয়ে অল্প কারেন্ট যাবে, কিন্তু সার্কিট ব্রেকারের ভিতরে, সার্কিট ব্রেকারের মেইন কন্ট্যাক্টের ভিতরে আমাদের আর্কটা ফরমেশন হবে। বুঝা গেছে? সো আর্ক যতক্ষণ থাকবে, অর্থাৎ এই লাইনটা যতক্ষণ পর্যন্ত, লাইনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আর্ক থাকবে, কারেন্টটা তো স্টিল ফ্লো করতেছে। বুঝা গেছে?
আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে জোসিন ডিটেক্টর যেটা বললেন এটা মনে রাখা কেমনে এটা আমাদের লাইনের সাথে থাকবে, এটা লাইনের সাথে থাকবে, এটা সার্কিট ব্রেকারের ভিতরে অ্যাডিশনাল একটা মেকানিজম থাকবে যে আই ইকুয়াল টু 0 পয়েন্টটাকে ডিটেক্ট করতে পারবে। আমাদের 0 ক্রসিং ডিটেক্টর সার্কিট আছে তো, ঠিক আছে? তো সেই সার্কিটের থ্রুতে আমরা এটা ডিটেক্ট করব লাইনের যে কোন পয়েন্টে আমাদের 0 হচ্ছে। আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা, আগে যে কোশ্চেন করছিল সে কি বুঝতে পারছো? জি স্যার। স্যার রিলের অপারেশনটা স্যার আরেকটু একটু আচ্ছা, রিলের অপারেশনটা হচ্ছে, ধরো একটা রিলে তুমি নিয়ে, ঠিক আছে? যদি ওভার কারেন্ট রিলে হয় তার দুই ধরনের সেটিংস থাকে, একটা হচ্ছে কারেন্ট সেটিংস আর একটা হচ্ছে টাইম সেটিংস। যদি ওভার কারেন্ট রিলে হয়, কারেন্ট সেটিংস মানে কত কারেন্টে অপারেট করবে, টাইম সেটিংস মানে কত সময় পরে অপারেট করবে। ফর এক্সাম্পল, একটা রিলেকে তুমি বলে দিলা 5 অ্যাম্পিয়ার 5 সেকেন্ড, তার মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 5 সেকেন্ড ধরে ফ্লো করে সিস্টেমে তাহলে সে অপারেট করবে। 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 সেকেন্ড যায় তাহলে সে অপারেট করবে না। আচ্ছা, অথবা যদি বলি আমি যে এটা একটা ইনস্ট্যান্টেনিয়াস রিলে, অর্থাৎ এর টাইম সেটিংস নাই, এটা শুধুমাত্র কারেন্ট সেন্স করে অপারেট করে, তাহলে শুধু তার কারেন্ট সেটিংস দিতে হবে, কত অ্যাম্পিয়ারে সে ইনস্ট্যান্টলি অপারেট করবে। যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে 5 অ্যাম্পিয়ারে অপারেট করবে। অপারেট করবে মানে তার কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কন্টাক্ট যদি তার ভিতরে যে কন্টাক্টের পজিশনটা থাকবে সেই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি ওপেন থাকলে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ থাকলে ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা ওপেন কন্টাক্ট ছিল প্রথমে, এই ওপেন কন্টাক্টে কি হয়ে গেছিল, ক্লোজ। সো ক্লোজের থ্রুতে আমাদের ট্রিপ কয়েলটা এনার্জাইজড হচ্ছিল, ঠিক আছে? সো যখন অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেক্ট করলো, সিটি ওভার কারেন্ট দেখলো, ওভার কারেন্ট দেখে রিলেকে সিগন্যাল দিল, সো রিলে সেই সিগন্যালটা নিয়ে ট্রিপ কয়েলকে দিল, সো ট্রিপ কয়েল এনার্জাইজড হয়ে গেল, সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেল। স্যার 5 অ্যাম্পিয়ারের যদি বেশি হয় সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে আমাদের সেটিংস চেঞ্জ করা যায়, রিলে সেটিংস চেঞ্জ করা যায়। হাই ভোল্টেজ লাইনে আমাদের যে রিলে গুলো থাকে এগুলো সেটিংস চেঞ্জ করা যায়, চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, বলো কোশ্চেনটা, বুঝি নেই। হ্যালো, আচ্ছা। তো এই ট্রিপ সার্কিটটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু সারা জীবন তোমাদের এই সার্কিটকে প্রোটেকশন, হাই ভোল্টেজ লাইনে সার্কিটের প্রোটেকশন, যেই প্রোটেকশনই দাও না কেন আমাদের এই ট্রিপ সার্কিট লাগবে। অর্থাৎ সিটি লাগবে, পিটি লাগবে, রিলে লাগবে, ব্যাটারি লাগবে। ব্যাটারি ছাড়া কিন্তু ট্রিপ কয়েল এনার্জাইজড হবে না, সো ব্যাটারি লাগবে, হ্যাঁ, সার্কিট ব্রেকার লাগবে। সো এই পুরো জিনিসটাকে নিয়েই কিন্তু আমাদের ট্রিপ সার্কিট। সো এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের লাগবে হাই ভোল্টেজ লাইনে ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করার জন্য। বাট লো ভোল্টেজ লাইনে শুধু আমাদের সার্কিট ব্রেকারই লাগে, আর অন্য কিছু লাগে না। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমি 5 এর জন্য আর কি ডিজাইন করলাম রিলেটা, কিন্তু অ্যাক্সিডেন্টালি স্যার 10 অ্যাম্পিয়ার ফ্লো করলো অসুবিধা সেক্ষেত্রে নেই, স্যার 5 অ্যাম্পিয়ারের থেকে যতই বেশি হোক না কেন সে অপারেট করবে, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ার থেকে যত বেশি কারেন্টই যাক না কেন, তুমি তো ফার্স্টে ডিজাইন করবা। তো ডিজাইন করলে তোমার ভেরিয়েশন, ধরো তোমার ম্যাক্সিমাম কত 100% হতে পারে, যে ডবল কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ারের জায়গায় তোমার 10 অ্যাম্পিয়ার যাইতে পারে, ঠিক আছে? তো এর স্যার বেশি তো আর যাবে না। এখন যদি স্যার 5 অ্যাম্পিয়ারের জায়গায় যদি স্যার 4 অ্যাম্পিয়ার ফ্লো করে তাহলে সেই যাবে না, ক্ষেত্রে আমার ট্রিপ লাইন করবে থেকে না। প্রোটেকশন দিবে কি? 5 অ্যাম্পিয়ারের জায়গায় 4 অ্যাম্পিয়ার মানে কি না, তুমি এটাকে ডিজাইন করতেছো এমন ভাবে না, সো এটা সে সেন্স করবে না। তোমার যদি 4 অ্যাম্পিয়ার ডিটেক্ট করতে হয় তাহলে তোমার সেটিংস করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে খেয়াল করে তোমরা বলতে পারতা যে এখানে ওভারলোড প্রোটেকশন হবে না। হাই ভোল্টেজ সাধারণত আমরা শর্ট সার্কিট প্রোটেকশনটাই দিয়ে থাকি, ঠিক আছে? কারণ আমাদের হাই ভোল্টেজ লাইন গুলো থাকে এটাকে আমরা বারবার ইন্টারাপ্ট করি না, আর যদি ইন্টারাপশন করতে হয় আমাদের সাথে তারপরও যদি আমাদের হাই ভোল্টেজ লাইন অনেকক্ষণ ধরে ওভারলোড থাকে তাহলে তো আমাদের লাইনটা হবে, এক্ষেত্রে আমরা একটু ডিলে, যেমন আমরা বললাম 5 অ্যাম্পিয়ার 5 সেকেন্ড, সো 5 অ্যাম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ড ফ্লো যদি করে তাহলে আমাদের এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে, আদারওয়াইজ কিন্তু ক্লোজ হবে না। বোঝা গেছে কতটুকু ডিলে দিবা সেটা কিন্তু সেট করে দিতে পারো। আচ্ছা, আবার ক্লোজ হয়ে যাবে স্যার? যখন কারেন্ট সে সেন্স করবে না তখন সে ওপেন হয়ে যাবে, কারেন্ট যখন সেন্স করবে না তখন কি হয়ে যাবে, আমাদের সার্কিটটা ওপেন হয়ে যাবে, আগের পজিশনে ব্যাক করবে। কারেন্ট সেন্স করার সাথে সাথে, রিলে সেন্স করার সাথে সাথে কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এই অপারেশনে আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, নাই।
তাহলে আমরা এরপরে চলে যাই রেসিডুয়াল কারেন্ট। হ্যাঁ বলো। হাই ভোল্টেজ লাইনে বললাম না কারেন্টের ম্যাগনিটিউডটা থাকবে। এখন তাহলে আমার ওই রেটিং এ ম্যাগনেটিক কয়েল ডিজাইন হয়, তাহলে রিসেট পাতে হবে না এবং এর এফেক্টিভ হবে না। ঠিক আছে, এটা লো কারেন্টে আমরা সব সময় কারেন্টটাকে ইন্টারাপশন করি, লো কারেন্টের মাধ্যমে ইন্টারাপশন করি। আর এখানে ফর কারেন্টের ম্যাগনিটিউড তো ভেরি করে, কখনো তো ঠিক থাকবে না, এক এক রকম হবে। আর কিন্তু সব সময় কিন্তু ট্রিপ কয়েলের ভিতর দিয়ে কারেন্টের ম্যাগনিটিউড অলওয়েজ সেম, যেহেতু ব্যাটারি ভোল্টেজ এটা 110 ভোল্ট ডিসি একটা ব্যাটারি দিয়ে আমরা এটা প্রোটেকশন দিই, সো ভোল্টেজ অলওয়েজ সেম, সো আমাদের ট্রিপ কয়েলটা কিন্তু সবসময় প্রোটেক্টেড থাকবে। ওকে, এরপরে আসো রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এর আগের ক্লাসে বলেছিলাম যে কোনো একটা ক্লাসে যে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার দিয়ে আমরা হিউম্যান সেফটির জন্য আমরা এটা ইউজ করে থাকি। সো এটা কিভাবে প্রোটেকশন দেয়, ঠিক আছে? সো রেসিডুয়াল কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস প্রোটেক্ট এগেইনস্ট ডেঞ্জারাস ইলেকট্রিক্যাল শক। অর্থাৎ মানুষ যদি মানে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ভিতর দিয়ে যদি কোনো লিকেজ কারেন্ট যায়, সেটা যদি কেউ টাচ করে তখন সে শক পাবে, ঠিক আছে? সো এটা যেটাকে আমরা বলতেছি ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। সো ইনডাইরেক্ট কন্ট্যাক্টের থ্রুতে আমাদের কি হতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্ট না, ডাইরেক্ট কন্ট্যাক্টের ভিতর দিয়ে তো লাইন কারেন্টই যাবে, কিন্তু লিকেজ কারেন্ট যদি কোনো ইনডাইরেক্ট কন্ট্যাক্টের থ্রুতে বডির মাধ্যমে পাস করে তখন আমাদের কি হবে, ওই বডি টাচ করলে আমরা শক খাবো। সো এই জন্য আমাদের কি প্রোটেকশন দেই, আমাদের রেসিডুয়াল কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি, যার মাধ্যমে আমরা এটা প্রোটেকশন দিয়ে থাকি। সো এটা কিন্তু আমাদের লোড প্রোটেকশন হবে না, ঠিক আছে? এটা কিন্তু ওভারলোড প্রোটেকশন দিবে না, এটা শর্ট সার্কিট প্রোটেকশনও দিবে না, এটা হচ্ছে কি শুধুমাত্র হিউম্যান সেফটির জন্য এটা আমরা ইউজ করি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি একটা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারের আইএন মানে হচ্ছে লোড কারেন্ট বা রেটিং, তার রেটেড কারেন্ট হচ্ছে 40 অ্যাম্পিয়ার, বাট সে অপারেট করবে এটা হচ্ছে আই ডেল এন। ডেল এন মানে হচ্ছে রেসিডুয়াল কারেন্ট কত অ্যাম্পিয়ারে, 30 মিলি অ্যাম্পিয়ার। খুবই স্মল কারেন্টে কিন্তু সে অপারেট করবে, খুবই স্মল কারেন্টে। সো এটা কিভাবে কাজ করে, হাই কারেন্টে অপারেট করে না, অথচ লো কারেন্টে কিভাবে এটা অপারেট করে সেটার মেকানিজমটা আজকে আমরা দেখবো। সো এটা কিন্তু ডিফারেন্সিয়াল কারেন্টে এটা অপারেট করে। সো এটাকে আমরা বলতেছি ডেল এন, যেটা কিন্তু খুবই স্মল ম্যাগনিটিউড, সো 30 মিলি অ্যাম্পিয়ার। সো এটা কোথায় ইউজ করা হয়, দে আর ইউজড ফর পার্সোনাল ম্যাটেরিয়ালস এন্ড দ্য ফায়ার প্রোটেকশন। এটা পার্সোনাল সেফটির জন্য, অথবা এই লিকেজ কারেন্টের কারণে আমাদের কি হতে পারে, আমাদের শর্ট সার্কিটের ফলে আমাদের কারেন্ট আগুন ধরে যেতে পারে, লাইনের মধ্যে আগুন ধরে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এটা প্রোটেকশন দেই, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডিশনাল প্রোটেকশন এগেইনস্ট ডাইরেক্ট কন্ট্যাক্ট, এবং ডাইরেক্ট কন্ট্যাক্টে অ্যাডিশনাল প্রোটেকশন হিসেবেও এটা কাজ করে। সো এটার ভিতরে কি আছে, এটার ভিতরটা একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের তিনটা টার্মিনাল, এখানে 3 ফেজ, এটা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার আমরা বলতেছি, এটা 3 ফেজ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। সো এটা হচ্ছে কি আমাদের তিনটা ইনপুট, একটা দুইটা তিনটা ইনপুট, আর আরেকটা হচ্ছে নিউট্রাল আর ওয়াই বি এন্ড এন। আর এটা হচ্ছে কি আমাদের লোড সাইড, সো এখানে আর ওয়াই বি আর এন আছে। আর এখানে হচ্ছে কি এটা হ্যান্ড লিভার, যেটা দিয়ে থ্রুতে আমরা এটাকে অন বা অফ করব। আর এটা হচ্ছে কি আমাদের একটা টরয়েডাল ট্রান্সফরমার, ঠিক আছে? এটার অপারেশনটা আমরা দেখবো। তার মানে এটার ভিতরে শুধুমাত্র কি আছে, একটা টরয়েডাল ট্রান্সফরমার আছে। আচ্ছা, আর এখানে দেখো খেয়াল করে, এখানে একটা টেস্ট বাটন আছে। এই টেস্ট বাটনের কাজটাও আমরা দেখবো, যে টেস্ট বাটনটা কি করে আর টরয়েডাল ট্রান্সফরমারটা কিভাবে আমাদের এই রেসিডুয়াল কারেন্ট বা লিকেজ কারেন্টটাকে ডিটেক্ট করে অপারেট করে। সো এর ভিতরে কম্পোনেন্টের মধ্যে শুধুমাত্র একটা কম্পোনেন্টই আছে, যেটা হচ্ছে এই টরয়েডাল ট্রান্সফরমার। এই টরয়েডাল ট্রান্সফরমারের থ্রুতে আমরা প্রোটেকশনটা দিয়ে থাকি। সো এটার অপারেশনটা একটু খেয়াল করো। আচ্ছা, আমরা একটা লাইন নিয়ে দেখাচ্ছি। 3 ফেজ লাইন হলে 3টা লাইন থাকতো আর একটা নিউট্রাল থাকতো। সো একটা লাইন থাকলে একটা লাইন আর একটা নিউট্রাল। সো এটা হচ্ছে কি আমাদের সেই টরয়েডাল ট্রান্সফরমার, যেটাকে আমরা কোর ব্যালেন্স ট্রান্সফরমারও বলে থাকি। সো টরয়েডাল ট্রান্সফরমারটা কিভাবে কানেক্টেড লোডের সাথে খেয়াল করো। এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। এসো লাইন আসলো, লাইন এসে টরয়েডাল ট্রান্সফরমারে আমাদের এই এটাকে আমরা লাইনটাকে আমাদের এখানে পেঁচালাম কোথায়, টরয়েডাল ট্রান্সফরমারের এটা হচ্ছে প্রাইমারি সাইড। তারপরে কোথায় গেল, এটা লোডে গেল, লোড থেকে আবার এর ওয়াইন্ডিংটা কোথায় পেঁচালো, এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা ওয়াইন্ডিং আছে, যে ওয়াইন্ডিং এর থ্রুতে আমাদের টরয়েডাল ট্রান্সফরমারে পেঁচানোর পরে আমরা কোথায় গেলাম, নিউট্রালে। সো এটা হচ্ছে কি আমাদের লাইন সাইডটা টরয়েডাল ট্রান্সফরমারে আসলো, এসে লোডে গেল, লোড থেকে আবার টরয়েডাল ট্রান্সফরমারে গেল, তারপর আবার নিউট্রালে চলে গেল। সো এটা হচ্ছে তার সেকেন্ডারি কয়েল, এই দুইটা হচ্ছে কি তার প্রাইমারি কয়েল, কারণ লাইনটা এদিক দিয়ে কানেক্টেড। এই দুইটা হচ্ছে তার প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এই সেকেন্ডারি কয়েলটা কার সাথে কানেক্টেড, এখানে একটা রিলে থাকবে, যে রিলে থ্রুতে কানেক্টেড থাকবে। এই রিলেটা আবার কোথায় কানেক্টেড, রিলেটা
আবার এই যে টরয়েডাল ট্রান্সফরমারের যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটাকে ওপেন করার জন্য এই রিলেটা এই রিলেটার অবজেক্টিভটা হচ্ছে এই কন্ট্যাক্ট দুইটাকে ওপেন করা। কোন কন্ডিশনে? যখন লিকেজ কারেন্ট যাবে। হেলদি কন্ডিশনে এটা কাজ করবে না, কিন্তু যখন লিকেজ কারেন্ট যাবে তখন এই রিলেটা কাজ করবে। তো এখন খেয়াল করে দেখো এটা কিভাবে কাজ করে। এখন লোডটা পাওয়ার পাচ্ছে, কারণ কি লাইনটা কানেক্টেড, তো লোডের ভিতর দিয়ে পাওয়ার যাচ্ছে। ধরো এই লোডটা 10 এম্পিয়ারে, তার মানে 10 এম্পিয়ার কারেন্ট টরয়েডাল ট্রান্সফরমারে ঢুকছে, ঢুকে লোডে গেল, লোড থেকে আবার 10 এম্পিয়ার কারেন্টই বের হয়ে গেল। সো যে কারেন্ট ঢুকছে 10 এম্পিয়ার কারেন্ট ঢুকছে, 10 এম্পিয়ার কারেন্টই কিন্তু টরয়েডাল ট্রান্সফরমারের থ্রুতে নিউট্রালে বাইপাস হয়ে গেল। তার মানে 10 এম্পিয়ার কারেন্টের জন্য এই টরয়েডাল ট্রান্সফরমারে যে ফ্লাক্স ইনডিউসড হবে, সো যে কারেন্ট ব্যাক করতেছে সেই কারেন্টের জন্য আমাদের কি সেম অ্যামাউন্টের ফ্লাক্স কিন্তু ইনডিউসড হবে। কিন্তু ফ্লাক্সের যে ম্যাগনিটিউড, এটা হচ্ছে কি আমাদের লেফট থেকে রাইটের দিকে ডাইরেকশন কারেন্টে। সো এই ফ্লাক্সের যে ডাইরেকশন হবে, আর এটার ডাইরেকশন হচ্ছে কি রাইট টু লেফট। সো রাইট টু লেফট সাইডের দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এটা লেফট টু রাইট সাইডে কারেন্ট যাচ্ছে। সো এটার জন্য যে ফ্লাক্স এই কোরের মধ্যে ইনডিউসড হবে, এই আই টু যেটা বের হয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু সেম অ্যামাউন্টের ফ্লাক্স ইনডিউসড হবে, যেহেতু কারেন্ট সেম। এখানে 10 এম্পিয়ার হয়, এখানেও 10 এম্পিয়ার। সো ফ্লাক্সটা সেম। সো ফ্লাক্স সেম, বাট তার ডাইরেকশন হচ্ছে অপোজিট। সো এটা +5 হলে এটা হবে -5। সো রেজাল্টেন্ট ফ্লাক্স অ্যাক্রস সেকেন্ডারি ওয়াইন্ডিং হবে 0। সো +5 -5 = 0। সো এখানে কোনো আমার কি হবে না, ভোল্টেজ ড্রপ হবে না। সো ভোল্টেজ ড্রপ যদি না হয়, এটা একটা ওভার ভোল্টেজ রিলে। সো এই রিলেটা কোনো ভোল্টেজ ডিটেক্ট করবে না। সো ডিটেক্ট যদি না করে, সে এই কন্ট্যাক্টকে কোনো সিগন্যাল দিবে না কন্ট্যাক্ট ওপেন হওয়ার জন্য। কিন্তু আচ্ছা, এখন ধরো ওভারলোড কন্ডিশন। ওভারলোড কন্ডিশন মানে কি? এই লোড বেড়ে গেছে। সো লোড যদি বেড়ে যায় তাহলে কি হবে? আমাদের ওভার কারেন্ট ফ্লো করবে। সো এখন 10 এম্পিয়ারের জায়গায় ধরো 20 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো 20 এম্পিয়ার কারেন্ট ঢুকলো, আবার 20 এম্পিয়ার কারেন্টই তো বের হয়ে গেল। সো তো 20 এম্পিয়ার কারেন্ট ঢুকলো, 20 এম্পিয়ার কারেন্টই যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ফ্লাক্স কিন্তু +5 আর -i কিন্তু সেম, =0 হবে। সো এখানে কিন্তু কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, সো রিলে অপারেট করবে না। কিন্তু যদি এখানে একটা লিকেজ হয়, ধরো এখন এখানে একটা লিকেজ হচ্ছে। সো লিকেজ হয়ে যাওয়ার ফলে এখানে 10 এম্পিয়ার কারেন্ট ঢুকছে, 10 এম্পিয়ার কারেন্ট ঢুকে ধরো লিকেজ কারেন্ট হচ্ছে 0.5 এম্পিয়ার বা 0.3 এম্পিয়ার। সো 0.3 এম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। আর বাকি তাহলে কত কারেন্ট থাকে? 9 পয়েন্ট, যদি এটা 0.3 হয়, এটা 9.7 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এদিকে। তার মানে 10 এম্পিয়ার কারেন্ট ঢুকলো, কিন্তু বের হলো কিন্তু 9.7 এম্পিয়ার কারেন্ট। তার মানে 10 এম্পিয়ার কারেন্টের জন্য যে ফ্লাক্সটা হবে ফাই, 9.7 এম্পিয়ারের জন্য কিন্তু সেম ফ্লাক্স হবে না। তার মানে ফ্লাক্সের ম্যাগনিটিউডটা কম হবে। তার মানে কি রেজাল্টেন্ট ফ্লাক্স হবে কোথায়? আমাদের এই কোরের মধ্যে ইনডিউসড হবে। এই ফ্লাক্সের কারণে আমাদের এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, যার ফলে এটা কিন্তু খুবই স্মল ভোল্টেজ ডিটেক্ট করে। ঠিক আছে, এটা ভোল্টেজ সেন্সিটিভ রিলে। সো এটা খুবই স্মল ভোল্টেজ ডিটেক্ট করে। তার মানে এই রিলেটা ভোল্টেজটাকে সেন্স করে সাথে সাথে কাকে সিগন্যাল দিবে? সাথে সাথে সে এই কন্ট্যাক্টটাকে সিগন্যাল দিবে, যেন কন্ট্যাক্টটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। সো এটা হচ্ছে কি লিকেজ কারেন্ট প্রোটেকশন দিচ্ছে। তার মানে আমাদের যখনই সিস্টেমের মধ্যে এই ফ্লাক্সটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে, ফ্লাক্সটা যখন ব্যালেন্স থাকবে তখন এটা কাজ করবে না। যখন আনব্যালেন্স হয়ে যাবে, সাথে সাথে সে রিলে সিগন্যাল পাবে, রিলে সিগন্যাল পেয়ে আমাদের সার্কিটটাকে ব্রেক করে দেবে। এটা কি বুঝতে পারছো অপারেশনটা? স্যার কারেন্টের ভ্যালু কি স্যার মিলি অ্যাম্পিয়ারের মধ্যে হবে না? হ্যাঁ, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। এটা দেখলাম না একটু আগে, 30 মিলি অ্যাম্পিয়ার অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ বলো। কানেক্টেড অবস্থায় তো পাস করবে। তোমার যদি লাইনটাকে ডিসকানেক্ট করো তখন পাস করবে না, কিন্তু কানেক্টেড অবস্থায়, লাইন কানেক্টেড অবস্থায় তো পাস করবে। যদি লোডের সাইডে তুমি লোডের এটা যদি কানেক্ট অবস্থায় থাকে, এই লাইনটা যদি কানেক্ট অবস্থায় থাকে, তুমি এই মাথায় টাচ করো কি এই মাথায় টাচ করো, তুমি শক খাবা। কারণ হচ্ছে তোমার পা গ্রাউন্ডে যদি থাকে তাহলে তুমি শক খাবা। ঠিক আছে, কিন্তু তুমি যদি লাইন খুলে দাও, কিন্তু নিউট্রালের এই পয়েন্টে তুমি টাচ করো, তাহলে তুমি শক খাবা না। হ্যাঁ, এখানকার কথা বলতেছো? এই জায়গায় এই জায়গায় কিন্তু এটা 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 কিন্তু ভোল্টেজটা কিন্তু পুরোপুরি জিরো না। এখানে কিন্তু আমাদের লিকেজ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, স্মল অ্যামাউন্টের লিকেজ কারেন্ট যাচ্ছে, এটা বডির থ্রুতে।
ভোল্টেজ ডিফারেন্স থাকবে না কেন? এই যে ভোল্টেজ ডিফারেন্স আছে, তো এখানে তো তোমার ইনডাইরেক্ট কন্টাক্ট যেটা, সেটার মধ্যে তো একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স থাকবে না? লোডে তো ড্রপ হবে, এটার সাথে সিরিজে কানেক্টেড হলো না? তুমি একটু খেয়াল করে দেখো, এটা কি কোথায় কানেক্টেড বলো? লাইনের সাথে কি কানেক্টেড? ঠিক আছে, হ্যাঁ। আর এটা কিভাবে থাকবে? এটা কিন্তু প্যারালালি কানেক্টেড থাকবে, ঠিক আছে। ঠিক আছে, যখন এটা থাকবে তখন কিন্তু আমাদের কারেন্টটা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করো কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে, আমি একটু দেখাই। আহ, এই যে কারেন্ট আসতেছে, ঠিক আছে, লোডে গেল, লোডে যাওয়ার পরে যাবে, এটা কোথায় বাইপাস হবে? নিউট্রাল পাথে বাইপাস, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এখানে ইনডাইরেক্ট কন্টাক্ট থাকে, তাহলে কিন্তু কারেন্টের পাথ কিন্তু কয়টা হয়ে গেল? কারেন্টের পাথ কি আর একটা থাকবে এখন? এখানে এটাও কিন্তু নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে, এটা আর্থিং, ঠিক আছে, এটাও আর্থিং। সো এখানেও কিন্তু আমাদের কারেন্টটা কি হয়ে যাবে? এখানেও একটা কারেন্ট যাবে, এই কারেন্টটা এই টরয়েডাল ট্রান্সফরমারের ভিতর দিয়ে যাচ্ছে না, এটা বাইপাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাইপাস হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের একটা আনব্যালেন্স কারেন্ট ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের যেখানে একটা বলেছিলাম যে আমরা একটা টেস্ট বাটন থাকে, টেস্ট বাটনের অবজেক্টিভটা কি? সো এই টেস্ট বাটনের কাজটা হচ্ছে, এখানে আমাদের এই দেখো খেয়াল করে, এটা তাহলে আরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, যে এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু পাথ কিন্তু এদিক দিয়ে লোডের ভিতর দিয়ে যাবে, এটা কিন্তু আর অন্য কোথাও দিয়ে যাবে না, ঠিক আছে। সো টেস্ট বাটনটা কিন্তু নর্মাল ওপেন অবস্থাতেই থাকবে, সো এটা হচ্ছে কি ওপেন পজিশন। সো যখন আমাদের আমরা এই টেস্ট বাটনটাকে যদি আমরা প্রেস করি, সো প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা পাথ ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের টরয়েড ট্রান্সফরমারের থ্রুতে যাচ্ছে না, এটা যাচ্ছে হচ্ছে একটা আলাদা পাথের থ্রুতে। তার মানে এখানে এই যে এটা প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের কারেন্টের দুইটা ভাগ হয়ে যাচ্ছে, একটা ভাগ হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে নিউট্রালের ভিতরে, আর একটা পাথ হচ্ছে লোডের ভিতর দিয়ে দিক দিয়ে যাচ্ছে, যেহেতু দুইটা পাথ, ঠিক আছে। সো দুইটা পাথ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কি হবে, সার্কিটটা কিন্তু সাথে সাথে রিলে সেন্স করবে, যেহেতু আমাদের ফ্লাক্সটা দুইটার মধ্যে সেম অ্যামাউন্টের ফ্লাক্স থাকবে না, সো আমাদের এখানে একটা রেসিডুয়াল ফ্লাক্স ক্রিয়েট হবে, যার ফলে আমাদের রিলেটা অপারেট করে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে, সো সার্কিট ব্রেকার অপারেট করবে। সো টেস্ট বাটনের কাজটা কি? টেস্ট বাটনের কাজ হচ্ছে কি আমাদের টেস্ট করা যে সার্কিটটা ঠিক মতো কাজ করছে কিনা, আমাদের এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারটা ঠিক মতন কাজ করছে কিনা। সো এই রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে এমন ভাবে চুজ করতে হবে যেন এটা আমাদের যে বডি যে কারেন্ট যেটা টলারেট করতে পারে, তার থেকে বডির যে রেজিস্ট্যান্স থাকে তার থেকে রেজিস্ট্যান্সটা যেন একটু বেশি হয়, তার ফলে আমাদের এই কারেন্টটা হচ্ছে কি স্মল কারেন্ট সার্কিট ব্রেকারটা ট্রিপ করতেছে কিনা সেটাকে এনশিওর করা। তার মানে এই কারেন্টটা যদি দিয়ে যায় তাহলে আমাদের অত বেশি অসুবিধা হবে না, কিন্তু এর থেকে যদি বেশি যায় সাথে সাথে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। এটা কি বুঝতে পারছো? স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, নিচের কথাটা আমি আরেকবার বলি, এটা কিন্তু সলিডলি গ্রাউন্ডেড না, তুমি যেটা বলতেছো এটা সলিডলি গ্রাউন্ডেড, এটা কিন্তু সলিডলি গ্রাউন্ডেড না, এটা হচ্ছে ইনডাইরেক্ট কন্টাক্ট। ইনডাইরেক্ট কন্টাক্ট মানে এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে, বুঝতে পারছো কথাটা? এখানে আমাদের নিউট্রাল যদি লাইভ ওয়্যার কানেক্টেড অবস্থায় ধরো শক খাবা, লাইভ ওয়্যার লোডের সাথে কানেক্টেড, লাইনটা কানেক্টেড, কিন্তু তুমি এখন নিউট্রাল ধরে আছো, ঠিক আছে। না 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 না, যে কোনো নিউট্রাল ধরলে তুমি শক খাবা কেন? তোমার কারেন্ট পাস করার জন্য একটা কন্টিনিউয়াস পাথ লাগে, ঠিক আছে, কন্টিনিউয়াস পাথ। এখানে যেরকম এখানে দেখতে পাচ্ছ কি, এটা লাইন থেকে আসলো, এসে নিউট্রালে গেল, তারপরে গেল, ঠিক আছে, নিউট্রাল থেকে বাইপাস হয়ে গেল, তারপর আবার তো লাইন থেকে ব্যাক করবে। সো এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউয়াস সিস্টেমটা কাজ করবে। কিন্তু তুমি ধরে আসো আলাদা রুমের আরেকটা ব্রেকার,
আলাদা রুমের আরেকটা নিউট্রাল যেটার লাইফটা কানেক্টেড না, সো সেটা টাচ করলে তো তুমি শক খাবা না, সেটার জন্য তো কোনো কন্টিনিউয়াস পাথ নাই। হ্যাঁ, সবার নিউট্রাল একটা পয়েন্ট, এটা ঠিক আছে, কিন্তু যখন এটা জিরো পোটেনশিয়াল, পোটেনশিয়াল তো জিরো, ওটা ধরলে তো তুমি শক খাবা না। শকটা খাবা কখন? যখন এটা লাইনের সাথে কানেক্টেড থাকে। এখন তোমার যদি অন্য রুমটা যদি লোডের সাথে যদি কানেক্টেড না থাকে, তাহলে তো তুমি শক খাবা না। কিন্তু তুমি একটা লাইটের ধরো লাইনের সাথে কানেক্টেড, তুমি লাইটের এই মাথা টাচ করলেও শক খাবা, এই মাথা টাচ করলেও শক খাবা। এটা কি বুঝতে পারছো? কিন্তু তোমার ওই ঘরের মধ্যে লাইনটা কানেক্টেড না, এটা ধরো লাইনটা কানেক্টেড না, এটা আমি এখন একটা সার্কিট দিয়ে দেখাতে পারলে ভালো হইতো। সো এটা হচ্ছে কি, এটা কানেক্টেড না। সো এটা যদি কানেক্টেড না হয়, তাহলে তুমি নিউট্রাল যাই ধরো, এই পয়েন্টে টাচ করো কি এই পয়েন্টে টাচ করো, তাহলে তুমি শক খাবা না। আচ্ছা, আমি এটার একটা সার্কিট ডায়াগ্রাম তোমাদের শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি পরে এটা একটু ড্র করে আমি একটা সার্কিট ডায়াগ্রাম শেয়ার করবো, তাহলে বুঝতে পারবো। স্যার, হ্যাঁ বলো। সে বলতে যাচ্ছে যে আমাদের যে এমসিবি বক্সে বাসবার থাকে, এখন বাসবারে তো স্যার প্রতিটা রুমের নিউট্রাল কানেক্টেড থাকে। ধর যে কোনো একটা লোড চালাইলে তো স্যার বাসবারে কানেকশন নিউট্রালের আসার কথা, সে বোধহয় এটাই বলতে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো আমিও বলতেছি যে লাইনটা নিউট্রাল, তুমি বলতে চাচ্ছ যে নিউট্রালের মধ্যে সবসময় পাওয়ার থাকবে। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস স্কেপ করে যাচ্ছ, সেটা হচ্ছে কারেন্ট ফ্লো করার জন্য একটা কন্টিনিউয়াস পাথ লাগে। জি স্যার, এটা ওপেন না, সেজন্য এদিকে আসবে না নাকি? হ্যাঁ, তো এখন যদি ওপেন হয় তাহলে কি কারেন্ট ফ্লো করবে? আমি জানি না আমি ড্র করতে পারবো কিনা এখানে, তারপরে দেখাই আমি এখানে। ঠিক আছে, এখানে ধরো যে দুটা লাইন, এটা হচ্ছে কি আমাদের একটা ব্রেকার, এটা হচ্ছে কি আমাদের ধরো এখানে লোড গেল একটা, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা লোড। আচ্ছা আচ্ছা, এখানে এখন একটা লাইন, আচ্ছা এখানে একটা হচ্ছে গিয়ে লোড, ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের নিউট্রাল পয়েন্ট। সো এটা হচ্ছে কি লাইন টার্মিনাল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের নিউট্রাল টার্মিনাল। সো এখন ধরো এই সার্কিটটা ক্লোজ। সো এই কারেন্টটা কোন দিকে যাবে? এদিক দিয়ে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এই পাথে আসবে, এই পাথ থেকে এই পাথে যাবে। সো এই দিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্টটা কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে, এখন তুমি যদি এই পয়েন্টে টাচ করো, তোমার কিন্তু তো এই যে এই পয়েন্টটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এখন তো তুমি যদি টাচ করো এই পয়েন্টটা, তো তুমি শক খাবা না, কারণ এখানে তো আমাদের লাইফ কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এই পয়েন্টটা তুমি যদি টাচ করো তাহলে শক খাবা। এটা তো ব্যাক করতেছে না, এটা তো এদিক দিয়ে যাচ্ছে না, এদিক দিয়ে তো কন্টিনিউয়াস কোনো পাথ নাই, এদিক দিয়ে তো ব্রেক, এটা তো ব্রেক। এই জায়গাটা কি অবস্থায় আছে? ব্রেক, তার মানে এদিক দিয়ে তো পাস করতেছে না। পাস করার জন্য তো একটা কন্টিনিউয়াস পাথ লাগবে। তাহলে স্যার এন যেখানে লেখা আছে ওই জায়গায় টাচ করলে আমার বাসা বাড়ি যেখানে কানেক্ট থাকবে, লোড যদি কানেক্টেড থাকে, কোনো একটা লোড কানেক্ট থাকলে তো আমরা এন এর ওখানে টাচ করলে আমরা হচ্ছে যে শক খাবো। যে জায়গাটা খোলা আছে ওখানে টাচ করলে শক হ্যাঁ, খাবে না, অন্য জায়গায় টাচ করলে শক। যদি তুমি টাচ করো, এই জায়গায় যদি টাচ করো তাহলে শক খাবে না। স্যার এখানে না স্যার, মানে এন এর ওখানে, মানে যেটাতে আমি কানেক্ট থাকবো 10-12টা লোড আমাদের হচ্ছে যে প্যারালাল আছে, তাহলে স্যার আমাদের এন আপনি যেখানে লিখছেন ওই দিক দিয়ে সব পাত আমার হচ্ছে যে পাত যাবে আর কি। তাহলে স্যার এন এর ওখানে যদি আমি তুমি যদি এখানে টাচ করো তাহলে শক খাবে, যে কোনো রুমের কানেক্টেড থাকুক তাও আমি শক কারণ খাবো। তোমার এটা লাইনটা কানেক্টেড, তোমার দেখতে হবে যে কারেন্টটা কোন দিক দিয়ে আসতেছে, ঠিক আছে, কোন দিক দিয়ে আসতেছে। তুমি যদি এটা ওপেন থাকে তাহলে এখানে পয়েন্টটা টাচ করলে শক খাবে না। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি তোমাকে এটা কালকে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে এটা আরো আরেকটু ক্ল্যারিফাই করে দিব মনে। আচ্ছা, তো এটা কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, সো এই অপারেশনটা আমরা বললাম, এই অপারেশনটা তোমরা একটু দেখে নিবা যে টরয়েডাল ট্রান্সফরমারের ভিতর দিয়ে যখন আমাদের যে কারেন্ট ঢুকবে সে কারেন্টে যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এটা অপারেট করবে না। সো এই অপারেশনটা এখানে দেওয়া আছে,
এটা একটু দেখে নিবা। লাস্টের যে পয়েন্টটা এখানে বলা হয়েছে যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট বোথ দ্য লাইন পাস থ্রু দ্য টরয়েডাল ট্রান্সফর্মার। এটা কারণ হচ্ছে যে কারেন্টটা যে লাইনটা যাবে সেটা সেই লাইনের লোডে হয়ে কিন্তু নিউট্রালের থ্রুতে যেন টরয়েডাল ট্রান্সফর্মারের ভিতর দিয়ে পাস করে। আদারওয়াইজ কিন্তু আমাদের কারেন্ট লাইনটা ঢুকতেছে কিন্তু নিউট্রালটা যদি টরয়েডাল ট্রান্সফর্মারের ভিতর দিয়ে পাস না করে তাহলে কিন্তু আমাদের এখানে একটা আনব্যালেন্স কারেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এটাকে আমাদের এনশিওর করতে হবে যে লাইনটা ঢুকতেছে সেই লাইনটা যেন লোডের থ্রুতে টরয়েডাল ট্রান্সফর্মারের ভিতর দিয়ে এটা পাস করে। আচ্ছা, এটা আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা স্যার, এখানে হইলো টেস্ট সার্কিটটা যখন অন করা হচ্ছে, মানে হইলো হিউম্যান লিমিটের উপরে যে কারেন্টটা পাস করবে সে মানে সেন্স করবে, তো ওটা রিলে সেন্স করবে যে হিউম্যান লিমিটের উপরে কারেন্টটা পাস করতেছে কিনা টেস্ট সার্কিট বন্ধ করা অবস্থায়। মানে স্যার রেজিস্ট্যান্সটা যে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা যে স্যার নিব স্যার, মানে এইটার কারণে আমরা কি চেক করতেছি যে রিলের প্রতি হিউম্যান লিমিটের উপরে কারেন্ট যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটা অপারেশন হচ্ছে কিনা, অপারেশনাল রেডি মানে অপারেশনটা নরমাল কন্ডিশন এটা অপারেট করবে কিনা। আমরা তো অ্যাকচুয়ালি এটা কিসের জন্য ইউজ করতেছি, এটা হিউম্যান সেফটির জন্য ইউজ করতেছি। এখন আমরা তো এটা ধরে টাচ করে তারপরে এটা দেখতে পারি না যে এখানে আমাদের এটা কাজ করে কি করে না। সো এই জন্য আমাদের এভাবে ইয়ে করতে হবে যেন এর রেজিস্ট্যান্সটা আমাদের বডি রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়, তার মানে কম কারেন্টে যেন বডির যে কারেন্টটা টলারেট করার অ্যাবিলিটি আছে সে তার থেকে কম কারেন্টে যেন আমাদের এটি সুইচটা প্রেস করলে সার্কিটটা ব্রেক হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, টেস্ট সার্কিটের অপারেশনটা আমরা দেখলাম আজকে। লাস্ট আমরা এই আরসিবিও দিয়ে শেষ করতেছি, কারণ আমরা বাকিটা হয়তো আমরা আজকে কভার করতে পারবো না। আরসি হ্যাঁ স্যার আজকে লেকচার নাম্বার কত স্যার? লেকচারটা 8 9 8 আচ্ছা, লাস্ট এটা একটু বলে শেষ করে দিচ্ছি। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন, যেটা আরসিবিইউ নামে চিনি আমরা, এটার মধ্যে আমরা বলছিলাম কি মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে শর্ট সার্কিট আর ওভারলোড প্রোটেকশন দেয়, আর আরসিডি দিয়ে আমাদের শুধুমাত্র লিকেজ কারেন্ট প্রোটেকশন দেয়, আর আরসিবিইউ যেটা সেটা দিয়ে আমাদের দুই ধরনের প্রোটেকশনই দেয়। ঠিক আছে, লিকেজ কারেন্টও প্রোটেকশন হবে প্লাস আমাদের শর্ট সার্কিট প্রোটেকশন হবে, ওভারলোড প্রোটেকশন হবে। অর্থাৎ আমাদের কমপ্লিট প্রোটেকশন যেটা, এই কমপ্লিট প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই আরসিবিইউ ইউজ করব, যেটাকে কম্বাইন্ড আকারে আরসিডি প্লাস এমসিবি এই দুইটা কম্বাইন্ড আকারে একটা ডিভাইস পাওয়া যায় যেটাকে আমরা বলি আরসিবিইউ। সো এটা হচ্ছে কি কম্বিনেশন অফ এমসিবি এন্ড আরসিডি, এই দুইটা কম্বিনেশনে। এটা যে এখানে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা এখানে একটা ডবল পোল সার্কিট ব্রেকার আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। সো এটা শর্ট সার্কিট এন্ড ওভারলোড প্রোটেকশন দিবে। আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের কোর ব্যালেন্স ট্রান্সফরমার থাকবে এর ভিতরে। সো এটা একটা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। সো এই দুইটা দিয়ে আমরা কমপ্লিট, অর্থাৎ শর্ট সার্কিট, ওভারলোড এন্ড হিউম্যান সেফটি সমস্ত প্রোটেকশনই কিন্তু এটার মাধ্যমে আমরা দিতে পারবো। সো এটাকে কম্বাইন্ড আকারে একসাথে আমরা বলি আরসিবিইউ। ঠিক আছে, হ্যালো স্যার এটা কমার্শিয়াল বিল্ডিং এ কেন খালি ইউজ করা হয় লেখা ছিল, নরমাল বিল্ডিং এও তো এটা ইউজ করাটা বেটার না? কারণ অবশ্যই নরমাল বিল্ডিং এ ইউজ করাটা বেটার। ঠিক আছে, অবশ্যই বেটার। কমার্শিয়ালি সবসময় ইউজ করা হয়, কিন্তু নরমালি কিন্তু আমরা ইউজ করি না, সেটাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে বাকিটা ডিসকাস করবো না। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Recording stop.